তাহলে মেন খারাপ দিকটাই হলো তোমার কম্পিটিশন। আজ অবধি তুমি সেই পরিমাণ পড়াশোনা করোনি, সুতরাং সেটা করতে হবে এবার, তারপরে চাকরি পাওয়া সম্ভব। এমনি এমনি সম্ভব না। এটা কোনো লাক্সুরিয়াস জব না যে চাকরিটা পেয়ে গেলে তারপরে তুমি গিয়ে বাড়িতে ঘুমাও। কোনোদিনও ক্লাসে কি টপ করতে পেরেছো? টপ 1% এর মধ্যে আসতে পেরেছো? চাকরিটা নিশ্চয়ই কোনো একদিন গিয়ে পাবো। তো পাওয়ার পরে কি কি ধরনের ডিফিকাল্টিস আমাদেরকে ফেস করতে হবে? এমন একটা চাকরি যেখানে তুমি ভাবতে পারো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর আন্ডারে তুমি হয়তো বিদেশের বাইরে ফরেনে গিয়েও তুমি চাকরি করতে পারছো। মানে একটাই তোমাকে পরীক্ষা দিতে হবে সেটার জন্য। ভাবো তো, শুধুমাত্র একটা একটা এমসিকিউ টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি এমন একটা বড় সরকারি চাকরি পেয়ে গেলে যেখানে তুমি বড় বড় বিজনেসম্যানদের ইনকাম ট্যাক্স নোটিশ নোটিশ দিতে পারছো। তুমি ভাবতে পারো যে এমন একটা চাকরি পেলে যেখানে তুমি রেড করতে যেতে পারছো। এমন একটা চাকরি পেলে যেখানে তুমি এয়ারপোর্টে গিয়ে চাকরি করতে পারছো। এয়ারপোর্টে যে ইল্লিগাল ট্রাফিকিং গুলো হয়, ড্রাগ ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং, বিভিন্ন রকম ট্রাফিকিং গুলো হয়, সেগুলোর মেইন দায়িত্বে তুমি আছো। তার মানে বুঝতে পারছো কতটা পাওয়ারফুল জব। এমন একটা চাকরি যেখানে তুমি ভাবতে পারো যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর আন্ডারে তুমি হয়তো বিদেশের বাইরে ফরেনে গিয়েও তুমি চাকরি করতে পারছো। মানে একটাই তোমাকে পরীক্ষা দিতে হবে সেটার জন্য। ব্যাপারটা বুঝতে পারছো? এমন কিছু কিছু চাকরি যেখানে দেখা গেল তুমি যে মিনিস্ট্রি গুলো আছে, সরকারি যে মিনিস্ট্রি গুলো আছে সেখানে গিয়ে মানে দিল্লিতে বসে, প্রপার দিল্লিতে বসে তুমি চাকরি পেতে পারো শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে। তো ওয়েলকাম টু আমাদের ড্রিম বাংলা সিরিজ। বন্ধুরা, আজকে এপিসোড 2 এ আমরা আলাপ আলোচনা করতে চলেছি এসএসসি সিজিএল সম্পর্কে। সিজিএল এর জন্য, সিজিএল বিশাল ফেমাস একটা জব, আমরা সবাই মোটামুটি জানি। এই সিজিএল সম্পর্কে আলাপ আলোচনা করতে গিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে সবকিছু দেখবো। কতগুলো পোস্ট আছে, কি কি করতে হয়, কোন দিকে যেতে হয়, কি পড়তে হয়, সিলেবাসটা কি, তার জন্য এলিজিবিলিটি এটাই বা কি আমাদের কাছে, আর সব থেকে ইম্পর্টেন্ট এর পজিটিভিটি এবং তার সাথে অবশ্যই অবশ্যই নেগেটিভিটি। একটা চাকরি করতে চাইছি তখন ডেফিনেটলি আমাদেরকে এটা মাথায় রাখা উচিত, যখন চাকরিটা করতে চাইছি চাকরিটা নিশ্চয়ই কোনো একদিন গিয়ে পাবো। তো পাওয়ার পরে কি কি ধরনের ডিফিকাল্টিস আমাদেরকে ফেস করতে হবে, কি কি ধরনের চ্যালেঞ্জেস গুলো আমাদের জন্য অপেক্ষা করছে, সেটার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হয়। তো মেন্টাল প্রিপারেশনটা অবশ্যই নিয়ে রাখবে, সেই কারণেই আমাদের ড্রিম বাংলা সিরিজ। তো অবশ্যই অবশ্যই শেষ অবধি ভিডিওটাকে দেখো, পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমার। চলো তাহলে শুরু করি। বিষয়টা হচ্ছে, প্রথম কথাই হচ্ছে যে কোন এক্সাম দেওয়ার মাধ্যমে এত এত মানে গ্রেট লেভেলের জব আমরা খুব সহজে পেয়ে যেতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে নাথিং বাট, এটাকে বলা হয় তোমার এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম। এসএসসি সিজিএল এর পরেও আরো বেশ কিছু এক্সাম আছে, সিএইচএসএল আছে, এমটিএস আছে। ঠিক আছে, সেগুলো দেওয়ার মাধ্যমেও আমরা এই সমস্ত চাকরি পেতে পারি, তবে সেগুলো একটুখানি লোয়ার পোস্ট। এগুলো হচ্ছে হায়ার পোস্ট, যদি বলো সেন্ট্রাল গভর্নমেন্টের হায়ার পোস্ট, সেগুলো হচ্ছে এসএসসি সিজিএল এর মাধ্যমে তুমি দিতে পারো। চলো, তো এটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন যদি বলে তাহলে সেটা হচ্ছে তোমার গ্রাজুয়েশন। আর এই যে এক্সামের সিস্টেমটা, শুধু আর শুধুমাত্র দুটো এক্সাম দিতে হবে। প্রথম হচ্ছে টায়ার 1 আর দ্বিতীয়টা হচ্ছে টায়ার 2। অনেকটাই সিম্পলিফাই করে দেওয়া হয়েছে, আগে অনেকটা বেশি কমপ্লিকেটেড হতো। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে এখানে কোনো রকমের ইন্টারভিউ হয় না, আর এত বড় লেভেলের জব তুমি কিন্তু পেতে পারো। আশা করছি বুঝতে পারছো। সো টায়ার 1 এবং টায়ার 2 তোমার হয়। টায়ার 1 টা হচ্ছে তোমার কোয়ালিফাইং, আর টায়ার 2 তে যত মার্কস তুমি পাবে সেটার উপরেই তোমার হচ্ছে মেরিটটা আল্টিমেট পেয়ে যাবে। ঠিক আছে? চলো, তো ইন্ডিয়ার সবথেকে যদি বড় বলো কম্পিটিটিভ এক্সাম, সেটা হচ্ছে দিস ওয়ান এসএসসি সিজিএল। কারণ এখানে সবথেকে বেশি ক্যান্ডিডেট বসে। কারণ এসএসসি সিজিএলটা এতটাই বড় হয়ে গেছে, সবার কাছে এতটাই বেশি পৌঁছে গেছে। ঠিক আছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, সেটা একে অপরের সাথে, মানে যেহেতু জব নেই অন্যান্য জায়গায়। ঠিক আছে, আর সরকারি চাকরিটা হচ্ছে খুবই সিকিউর একটা চাকরি, একটা বিশাল মাইনের একটা চাকরি। তো সেই কারণে এসএসসি সিজিএলটা সবার নোন, সবাই অ্যাটলিস্ট হলেও বসে একবার হলে। ঠিক আছে, যাদের যাদের গ্রাজুয়েশন আছে। আচ্ছা, তারপর এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে মোস্ট ডিমান্ডেড এসএসসি সিজিএল পোস্ট গুলো কি কি আছে সেগুলো একটু করে দেখে নাও। জাস্ট ইনফরমেশন, আর কিছু না। সবথেকে ভোকালওয়ালা জব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। ঠিক আছে, যেটা রিলস আমরা অ্যাটলিস্ট 500 বার তো দেখেছি। ঠিক আছে, ফোনটা খুললে। তারপরে দেখো কাস্টম ইন্সপেক্টর থাকে, সিবিআই তে গিয়ে চাকরি করা যায়। তারপরে হচ্ছে দেখো এই যে সিএসএস আছে, অডিটর আছে, দেন হচ্ছে জিএসটি এক্সাইজ ইন্সপেক্টর যেটা হয়, এক্সামিনার হওয়া যায়। তারপরে হচ্ছে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট হওয়া যায়, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, বিশাল লেভেলের বেতনের একটা চাকরি এটা। তারপরে হচ্ছে তোমার
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে সব থেকে নিচু লেভেলের চাকরি, ঠিক আছে, মানে নিচের দিকে যারা র্যাঙ্ক করে সেটা পায়। এবার তোমাকে প্রথমে মোটিভেশন তো অবশ্যই দিতে হবে, সেই কারণে স্যালারি স্ট্রাকচারটা অবশ্যই তোমার জেনে রাখা উচিত, একটু বুঝে রাখা উচিত। দেখো এখানে তুমি দেখতে পারো যে পে স্কেল যেটা আছে সেটা হচ্ছে 7 থেকে শুরু করে 4 পর্যন্ত, 7 থেকে শুরু করে 4 পর্যন্ত। আমি দুটোকে আলোচনা করে দিচ্ছি। প্রথমে পে 7 মানে পে লেভেল যদি 7 হয়, তাহলে তুমি দেখো যদি তোমার সিটিতে পোস্টিং হয়, সিটিতে পোস্টিং হলে তোমার বেতনটা এতটা, মোটামুটি ক্লোজ টু 60,000, 60,000 রুপি যখনই জয়েন করবে তখনই তুমি পেতে শুরু করে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে যদি রুরালে যদি হয় বা টাউনে যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার মোটামুটি 55,000 তুমি ভাবতে পারো। 55,000 এ তোমার হচ্ছে বেতনটা পাবে ইনস্ট্যান্ট, যখনই জয়েন করবে তখনই, মানে কোয়ালিফাই করতে হবে সেটার জন্য অবশ্যই। পোস্টগুলো দেখে নিতে পারো, যারা যারা পে লেভেল 7 এর আন্ডারে আছে, তার মানে পোস্ট প্রেফারেন্স দিতে হয় যখন তারা মেন্স এক্সাম বেসিক্যালি কোয়ালিফাই করে, তখন পোস্ট প্রেফারেন্স গুলো দিতে গিয়ে তারা বেসিক্যালি এই 7 পে লেভেল 7 আছে, তার মধ্যে যে এই পোস্টগুলো আছে সেগুলোকে উপরের দিকে রাখতে হয়। তো এগুলো তুমি দেখে নিতে পারো এক নজরে, আমি এটা নিয়ে আলাপ আলোচনা করছি না ভিডিওটাকে ছোট রাখার জন্য। চলো, তারপর পে লেভেল হচ্ছে তোমার 4, ঠিক আছে, একদম এটা হচ্ছে লোয়ার। তো এখানে কি কি ধরনের পোস্ট আছে, যেমন হচ্ছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক আছে, সাম অ্যাসিস্ট্যান্ট, কিছু অ্যাসিস্ট্যান্ট যেমন হচ্ছে ওই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বললাম, সেই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই পে লেভেল তোমার 4 এর আন্ডারে আছে, ঠিক আছে। বাকি এটার যে ইন হ্যান্ড স্যালারি গুলো আছে অবশ্যই এটা কম, ঠিক আছে, নিচু লেভেলের পোস্ট, দ্যাট ইজ ওয়াই মানে র্যাঙ্ক যদি শেষের দিকে হয় তাহলে এই লেভেলটা পাওয়া যায়, তাহলে বেতনটাও তুমি রেসপেক্টিভলি দেখে নিতে পারো। এখন আমি বলছি না এটা, ওকে। এবার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো ভালো দিক খারাপ দিক। ভালো দিক তো অসংখ্য, ভালো দিকটা আমরা সবাই জানি। ভালো দিকটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতেও এমনভাবে প্রচার করা হয়, বিভিন্ন কোচিং এর আন্ডারে যদি দেখো কোচিংগুলো ব্যাপক হারে এই ভালো দিকগুলো শুধুমাত্র প্রমোট করে। খারাপ দিকগুলো, নেগেটিভিটি বা যেগুলোকে মাথার মধ্যে রাখতে হবে, এটা যে একেবারে সেরা সবকিছু সেরকম কিছু না। ঠিক আছে? দ্যাট ইস দ্য কেস। তো তুমি একটুখানি দেখার চেষ্টা করো যে ভালো দিকগুলো কি, কি আছে। ভালো দিকগুলো হচ্ছে যে এসএসসি সিজিএল থেকে পাওয়া চাকরিগুলো সবাই সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে পাওয়ারফুল পোস্ট। মানে সব চাকরিগুলোই যতগুলো আছে সবগুলোই হচ্ছে তোমার সবথেকে পাওয়ারফুল পোস্ট। ঠিক আছে? সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে যে কোন রকমের ইন্টারভিউ হচ্ছে না। শুধু মেইনসটাকে পাস করতে হবে তাহলেই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। কিন্তু প্রিলিমসটা পাস করা এখন কঠিন হয়ে গেছে। সেটা আমি আলোচনা করছি একটু পরেই। বলছে এই চাকরিগুলো অথরিটি আছে। এই চাকরিগুলোতে কি আছে? অথরিটি আছে, রেসপন্সিবিলিটি আছে। মানে বুঝতেই পারছো যাদের মধ্যে সেই ইচ্ছেটা আছে, অদম্য ইচ্ছেটা আছে, রেসপন্সিবিলিটি নেওয়ার ইচ্ছে আছে, একটু অথরিটি ফিল করার ইচ্ছে থাকে, পাওয়ারফুল ফিল করার ইচ্ছে থাকে, তাদের জন্য এই চাকরিটা কিন্তু সেরা চাকরি। কাজের ইমপ্যাক্ট যদি বলো তাহলে সেটা হচ্ছে ন্যাশনাল লেভেল। বুঝতেই পারছো ন্যাশনাল লেভেলে হচ্ছে ইমপ্যাক্ট পড়বে। তুমি একটা কাজ করবে সেটা ন্যাশনাল লেভেলে, তুমি জিএসটি ইন্সপেক্টর হয়েছো, জিএসটি কালেক্ট করছো, তার মানে বুঝতে পারছো ভারতের জিডিপিতে তুমি হচ্ছে কন্ট্রিবিউট করতে পারছো। সো ন্যাশনাল লেভেলে তার ইমপ্যাক্টটা দেখা যায়। ঠিক আছে? দ্বিতীয়ত স্যালারি ভালো, আর প্রমোশন এবং স্কোপ, প্রমোশনের যে স্কোপ আছে সেটা হচ্ছে খুবই স্ট্রং। ঠিক আছে? স্যালারি ভালো এবং তার সাথে প্রমোশনটাও কিন্তু বেশ ভালো হয়। আমাদের গ্রুপ সিডি চাকরির মতো না। এপিসোড 1 এ সেটা আলোচনা করেছি, তুমি দেখে নিতে পারো। বছর গেলে গ্রেড পে আর পোস্ট হচ্ছে দুটোই হচ্ছে বাড়ে। সবচেয়ে বড় কথা হলো রেসপেক্ট আর লং টার্ম জব সিকিউরিটি। মানে বুঝতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচন্ড বেশি পরিমাণে ডিএ দেওয়া হয়, ডিআরএস অ্যালাউয়েন্স যেটাকে বলা হয়। তো সেই কারণে তোমার হচ্ছে অনেক বেশি বেতনটা সেই কারণে অনেকটাই বেশি আমাদের রাজ্য সরকারের থেকে তুলনায়। আর অবশ্যই রেসপেক্ট তো আছেই, সেটা তুমি বুঝতে পারছো। তো এগুলো হলো ভালো দিক, ভালো দিক সবাই আলোচনা করে আমি একটু করে বলে দিলাম। ঠিক আছে? তো ভালো দিকগুলো তো সবাই জানলাম এবং অলরেডি হয়তো জানি, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে। এবার জানতে চলেছি যে খারাপ দিকগুলো কি, কি। খারাপ দিক যদি বলতে চাও এসএসসি সিজিএল এক্সামের ক্ষেত্রে, তাহলে মেইন খারাপ দিকটাই হলো তোমার কম্পিটিশন। বুঝলে না? এখন তাও কম্পিটিশন লেভেলটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। আগে হয়তো একটুখানি কম ছিল। স্পেশালি কোভিড এর পর থেকে কম্পিটিশনের লেভেলটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। তাহলে অবশ্যই কিছু রিয়ালিটি অবশ্যই জানা উচিত। সেটা হচ্ছে যে কম্পিটিশনের যে লেভেলটা আছে সেটা কিন্তু এক্সট্রিম, একদম প্রচন্ড পরিমাণে তোমার কম্পিটিশন। কারণ যে অনেকে পরীক্ষা দেয় এই পরীক্ষাটা। মানে অল ইন্ডিয়া বেসিসে হয়। আবার একটা এক্সাম দেওয়ার মাধ্যমে সেটার উপরে মেরিটটা হচ্ছে, হ্যাঁ, টায়ার 2 এক্সামটার মাধ্যমে, সেটার মাধ্যমেই তোমার হচ্ছে একটা চাকরি পেয়ে যাচ্ছ, এত সুন্দর একটা বড় সেন্ট্রাল লেভেলের চাকরি। সেই কারণে অনেক তোমার হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষাটা দেয়। আর দ্যাট ইজ ওয়াই কম্পিটিশনের লেভেলটা এক্সট্রিম হয়ে গেছে। দেখো অন্যান্য জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের মতো সিকিউর জব হয়তো পাওয়া যায় না। সবাই সরকারি চাকরির তো একটা আলাদাই ব্যাপার-স্যাপার আছে আমাদের দেশে। তো সেই কারণেই কম্পিটিশনটা এখানে সবথেকে বেশি এক্সট্রিম। ঠিক আছে? তো লাখ হচ্ছে ক্যান্ডিডেট এই এক্সামটা দেয়। তাই হচ্ছে সিলেকশনটা একদমই সহজ হয় না।
অনেক অনেক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয়, ঠিক আছে? 30 লাখ মোটামুটি এভারেজে তুমি ধরে রাখতে পারো, মানে ফর্ম ফিল আপটা 30 লাখ মোটামুটি করে। সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সিলেকশন রেটটা। সিলেকশন রেটটা আমি এখানে লিখে রেখেছি 0.01%, কিন্তু সত্যি কথা বলতে এর থেকেও রেটটা অনেকটাই কম, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো, 100% যদি পরীক্ষার্থী হয়, 100% পরীক্ষার্থী হয়, তার মধ্যে 0.01%ও নয়, 1%এর হচ্ছে 100 ভাগের 1 ভাগ, সেই হচ্ছে 0.01%। এইটার মধ্যে তোমাকে আসতে হবে। স্পেশালি এই সিলেকশন রেটটা সবাই মাথায় রাখবে, স্পেশালি যারা হচ্ছে আমাদের যারা ধরো মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রেই বলছি। কারণ কোনোদিনও ক্লাসে কি টপ করতে পেরেছো? টপ 1%-এর মধ্যে আসতে পেরেছো? টপ 1, এক রোল নাম্বার, 2 রোল নাম্বার, 3 রোল নাম্বার এর মধ্যে কি আসতে পেরেছো? সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই সমস্ত চাকরিতে আসতে গেলে বা যেকোনো এক্সাম তুমি দিতে যাও, তার আগে তুমি তোমার নিজের এলিজিবিলিটিটাকে চেক করে নাও। নিজেই নিজেকে যাচাই করতে পারবে যে তুমি আদতেও এলিজিবল হও নাকি হও না। ঠিক আছে? কারণ এই সিলেকশন রেটটাই তুমি দেখতে পাচ্ছ যে পুরো কথাটা বলে দিচ্ছে যে কতটা টাফ হতে চলেছে। সুতরাং মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে হবে। তুমি যদি সেই লেভেলের স্টুডেন্ট না হও, তাহলে আমি বুঝতে পারছো যে সেই লেভেলের পড়াশোনাটা আজ অবধি তুমি করোনি, যে লেভেলটা এখানে চাইছে এই সিলেকশনের মধ্যে আসতে। তোমার যতটা পরিমাণ পড়াশোনা করতে হবে, আজ অবধি তুমি সেই পরিমাণ পড়াশোনা করোনি। সুতরাং সেটা করতে হবে এবার, তারপরই চাকরি পাওয়া সম্ভব। এমনি এমনি সম্ভব না। আশা করছি আমি এটা ক্রিস্টাল ক্লিয়ার তোমার করতে পেরেছি। ঠিক আছে? তো তুমি নরমালি ভাবো যে ক্লাসের টপ 1% এর মধ্যে তুমি আদতেও আজ অব্দি আসতে পেরেছো কিনা? যদি না আসতে পারো, তাহলে আসতে গেলে কতটা পরিমাণ পড়াশোনা করতে হবে, কতটা পরিমাণ হার্ডওয়ার্ক তোমাকে এখানে করতে হচ্ছে। ঠিক আছে? তো সবথেকে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে সিলেকশন রেটটা, যেকোনো এক্সাম তুমি দিতে যাও, ঠিক আছে? এই সিলেকশন রেটটা অবশ্যই তুমি কিন্তু দেখবে সেই এক্সামগুলোর ক্ষেত্রে। স্টেট গভর্নমেন্টের যদি সিলেকশন রেট দেখতে যাও, তাহলে কিন্তু অনেকটাই মানে এর থেকে কম। অবশ্যই এর থেকে অনেকটাই বেশি কম। সুতরাং স্টেট গভর্নমেন্টের চাকরি যদি দেয় নরমালি, তাহলে অনেক বেশি স্টুডেন্ট কিন্তু তোমার হচ্ছে এই চাকরিটা পায়। ঠিক আছে? কম্পিটিশনটা অনেকটা বেশি কম হয় স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম। তারপরে কি বলা হচ্ছে, পোস্টিং ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে। এটা একটা মানে নেগেটিভ দিক অবশ্যই। যে পোস্টিং যেটা হয় মানে অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, দ্যাট ইজ ওয়াই পোস্টিংটা হয় ইন্ডিয়ার যেকোনো জায়গায়। সেই কারণে আমরা দেখতে পাই আশেপাশে, হয়তো একটু খুঁজলেই বুঝতে পারবে যে সেই বাড়ির লোকটা সেই কেরালায় চাকরি করে, সেই বাড়ির লোকটা সেই হরিয়ানায় গিয়ে চাকরি করে। তো অনেকটাই বেশি কমপ্লিকেটেড হয়ে যায় যদি আমরা মানে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাই। মানে আমরা ইয়ং বয়সে হয়তো ব্যাপারটাকে বুঝতে পারি না। কিন্তু আফটার জব কিছুদিন চাকরি করার পর, কয়েক বছর চাকরি করার পর, তারপরে জিনিসটা অবশ্যই প্রত্যেকটা মানুষই রিয়ালাইজ করতে পেরেছে। মানে যারা বাইরের দিকে চাকরি করে, বাইরের দিকে চাকরি করতে গেছে, যে অবশ্যই হোম পোস্টিং ইজ ভেরি ক্রুশিয়াল, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো পোস্টিং ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে। হোম পোস্টিং যেটা হয়, হোম স্টেটে পাওয়া হচ্ছে গ্যারান্টিড নয়। হোমে তোমার যদি পেতে হয়, ঠিক আছে? মানে ধরো ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চাকরি পেতে হচ্ছে। প্রথম কথা যে এই সিলেকশন রেটের মধ্যে আসতে হবে, এর মধ্যে আসতে হবে প্রথম আগে। এটা তো নিচের পোস্ট। তারপরে আবার তাদের মধ্যে আবার গিয়ে টপ করতে হবে। ভ্যাকেন্সি যদি ওয়েস্ট বেঙ্গলে বেশি থাকে, মানে সিজিএল এর ভ্যাকেন্সি প্রতি বছরই বেরোয় বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। সেখানে যদি মানে পোস্টটা যদি বেশি থাকে, তাহলেই একটুখানি চান্সেস আছে। তা না হলে কিন্তু চান্সেস একদমই নেই। সাউথের দিকে হচ্ছে সবাইকে নিতে হয়, কারণ সাউথের চাকরিটা এসএসসি সিজিএল এর মাধ্যমে নিতে চায় না লোকে। ঠিক আছে? পরের বছর আবার এসএসসি সিজিএল দেয়। সো দ্যাট ইজ দ্য কেস। পুরো এক্সামটা যেটা আছে সেটা হচ্ছে লং। এখন লং বলা হয়তো ভুল হবে। আগে লং ছিল। ঠিক আছে? মোটামুটি ২ বছর ধরে একটা এক্সাম হতেই আছে। কারণ টায়ার 1 হতো, টায়ার 2 হতো, তারপরে হচ্ছে তোমার টায়ার 3 হতো। তো সেখানে কিন্তু লং হয়ে যেত। এখন কিন্তু অনেকটা বেশি ইজি হয়ে গেছে। ১ বছরের মধ্যে মোটামুটি এক্সামটা হয়ে যায়। ঠিক আছে না? তো এরপরে তুমি দেখো যে ট্রান্সফার আর ওয়ার্কলোড, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে না, ট্রান্সফার ওয়ার্কলোড থাকে, ট্রান্সফার কিন্তু হয় না। এটা কি একটা নেগেটিভ দিক। ট্রান্সফারটা কিন্তু একদমই হয় না বললেই চলে। কিছু পোস্টের হচ্ছে প্রেশার বেশি থাকে, আর পোস্টের হচ্ছে অড টাইমিং। ধরো রাত্রের দিকে হচ্ছে তোমাকে চাকরি করতে হচ্ছে কিছু ক্ষেত্রে। ঠিক আছে? কোস্টাল গার্ডের একটা চাকরি হয়, সেখানে তোমাকে রাতের দিকে হয়তো তোমাকে হয়তো জব করতে হবে। ঠিক আছে? আর ট্রান্সফারের ব্যাপারটা অবশ্যই আমি বলে দিতে চাই যে ট্রান্সফারটা কিন্তু হয় না বললেই চলে। মানে সাউথে তুমি গিয়ে চাকরি করলে বা চাকরি পেয়েছো এসএসসি সিজিএল দিয়ে, সেখান থেকে কিন্তু ট্রান্সফার হওয়া খুবই মুশকিল। ব্যাংকের ক্ষেত্রেও একই রকম ঘটনা এখন ঘটছে, যে ট্রান্সফারটা খুব সহজে হচ্ছে না। আগে মিউচুয়াল ট্রান্সফারটা অনেক হতো, কিন্তু এখন আর করতে দিচ্ছে না। যেখানে চাকরি পেয়েছো, ধরো মহারাষ্ট্রে কেউ ব্যাংকে চাকরি পেয়েছে, তো ওখানেই তাকে থাকতে হবে সারা জীবন, এরকম ব্যাপার। তো এই পোস্টের ক্ষেত্রেও একই। এটা তো সরকারি জব, এখানে আরো কম। তো এসএসসি সিজিএল এর একটা বলতে পারো যে বলে না কাহাওয়াত,
সেই কাহাওয়াত আছে সেটা তুমি একটু দেখে নিতে পারো। সেটা হচ্ছে যে এসএসসি সিজিএল জব মানে হচ্ছে লাক্সারি না। অবশ্যই এটা লাক্সারি না। আশা করছি এই ভিডিওটা দেখার পর অ্যাটলিস্ট কিছুটা পরিমাণ বুঝতে পেরেছো যে এটা জব একদমই লাক্সারিয়াস জব না। এখানে যদি কাস্টমসে কেউ চাকরি করে তাহলে বলছে কাস্টম স্টাফ হচ্ছে তোমার ফিজিক্যালি তোমাকে সেখানে প্রচন্ড পরিমাণে স্ট্রং হতে হবে, তাহলে কাস্টমসে গিয়ে তুমি ভালোভাবে চাকরিটাকে করতে পারবে, নইলে ভেঙে পড়বে। তারপরে বলছে ইনকাম ট্যাক্সে যদি যাও তাহলে ইনকাম ট্যাক্স হচ্ছে টাফ মেন্টালি, মানে মেন্টালি ইনকাম ট্যাক্সে হচ্ছে প্রচন্ড পরিমাণে প্রেশার দেয়। সেখানে তো ফিজিক্যালি দৌড়াদৌড়ি করতে হবে না, তো ডেফিনেটলি সেখানে তোমাকে মেন্টালি অনেক অনেক বেশি প্রেসারাইজ, তোমাকে প্রেসার ফিল করতে হবে। এবার প্রথমের দিকে যখন চাকরি করে মানুষ তখন কিন্তু অতটা বেশি প্রেসার হয় না, ধীরে ধীরে যখন পোস্টটা বাড়ে, ঠিক আছে, ইনক্রিমেন্টটা যখন হয় তখন কিন্তু প্রচন্ড পরিমাণে মেন্টাল প্রেশার আসে। সিবিআই এর ক্ষেত্রে যদি বলো, সিবিআই হচ্ছে ইমোশনালি। এবার সিবিআই এর গল্পটা আর কি বলবো, সিবিআই আমরা তোমার হচ্ছে নিউজ চ্যানেলগুলোতেই খুব ভালো করে দেখতে পাচ্ছি যে কিভাবে তারা কাজ করছে, কত কি ফেস করতে হচ্ছে। ওরা তো সিবিআই অফিসার, ওরা কি করবে, ঠিক আছে না? ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তারা এসে সেই কাজগুলো করছে। এখানে এসে আবার ব্যাকলাস ফেস করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছ থেকে। তো এই যে সিবিআই অনেকটা প্রেসারাইজ, সুতরাং ইমোশনালি অনেক বেশি তোমাকে টাফ হতে হবে এই চাকরি যদি করতে যাও। অডিটরে যদি যাও, অডিটরে কিন্তু ব্যাপক প্রেসার থাকে, মনোটোনাসলি, মানে কন্টিনিউয়াস ভাবে কাজ করে যেতেই হবে। এটা একটা ডেস্ক জব, তো ডেফিনেটলি অনেক বেশি এখানে কাজ করতে হয়, ঠিক আছে, কাগজপত্র নিয়ে সবসময়। অডিটর মানে ওই সিএজিতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তোমার থাকে, তার আন্ডারেই হচ্ছে এই অডিটর জবগুলো হয়। এরপরে এএসও আছে, এএসও হচ্ছে ওই যে মিনিস্ট্রিতে যে কাজ করে, ঠিক আছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্টের দিল্লিতে যে মিনিস্ট্রিগুলো আছে, মিনিস্ট্রিতে কত পরিমাণ কাজ হয় ভাবো দেখি, ওখান থেকে সমস্ত কাজ হয় পুরো দেশে। তো ব্যাপারটা বুঝতে পারছো যে অ্যাডমিনিস্ট্রেটিভলি তোমাকে কতটা বেশি রেডি হয়ে থাকতে হবে। মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা বেসিক্যালি টাফ, ঠিক আছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেখানে ডিসিশন নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। সো ডেফিনেটলি এটা অনেকটাই বেশি টাফ হয়ে থাকে, ঠিক আছে। আরো বেশি বেশি তথ্য অবশ্যই তুমি ইন্টারনেটের মাধ্যমে জোগাড় করতে পারো, ইউটিউবের মাধ্যমে জোগাড় করতে পারো। সো অবশ্যই সেটা ভেবে চিনতে দেখে তারপরেই কোনো একটা জবের প্রিপারেশন নেবে। আর সেটাই হলো উদ্দেশ্য এই ড্রিম বাংলা সিরিজে। ড্রিম বাংলা সিরিজ একদমই আমি বলছি না তোমাকে নেগেটিভ, আমি একদমই করছি না। ড্রিম বাংলা সিরিজের উদ্দেশ্যই এটা না, তোমাকে মেন্টালি রেডি করে দেওয়া এই সমস্ত দিকগুলোতে। এই সমস্ত যে দিকগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে, তুমি যেন মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো। এটা কোনো লাক্সুরিয়াস জব না যে চাকরিটা পেয়ে গেলে তারপরে তুমি গিয়ে বাড়িতে ঘুমাও, তোমার হচ্ছে বেতনটা বাড়িতে পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে, এটা একদমই ভাববে না। তোমাকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেমন ধরো কিছু কিছু বড় লেভেল মানে পে 7 লেভেলের হচ্ছে জব, এই জবগুলো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এত এত বেতন, তাহলে জবটা করা যেতে পারে। কিন্তু এই জিনিসটাও মাথার মধ্যে রাখবে যে এই চাকরিগুলো যদি করতে যাও বা করতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে এতটা পরিমাণ কাজ তোমাকে করতে হবে, কাজ করতেই হবে। ব্যাপারটা বুঝলে না? তো কাজের প্রেশারটা প্রচন্ড পরিমাণে বেশি। ডেফিনিটলি সেই জিনিসটাই কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবে। অবশ্যই এই এক্সামগুলো সহজ না। এই এক্সামগুলোর স্পেশালিটিটাই হলো এরকম যে তুমি এক্সাম দেবে। তো এক্সাম দেওয়ার মাধ্যমে নিশ্চয়ই পড়াশোনা করতে হবে। দিনরাত পড়াশোনা করতে হবে। ১ বছরে হবে না, ২ বছরে হবে না, ৩ বছরে না হয়ে হয়তো ৪ বছরে গিয়ে হলো। তো ৩ বছর ধরে কন্টিনিউয়াস তুমি যে কাজ করে এসছো, পড়াশোনা করে এসছো, একটা যা ধৈর্য শক্তি তোমার মধ্যে চলে এসছে, একটা ওয়ার্কলোডের একটা পাওয়ার তোমার মধ্যে চলে এসছে, সেটা কিন্তু এই যে তোমার হচ্ছে চাকরিগুলো আছে এগুলো করতে গিয়ে তোমার সাহায্য অবশ্যই করবে। সেটাও কিন্তু একদম 100% ঠিক। আশা করছি বোঝা গেল পুরো জায়গাটা। বাকি তোমার ড্রিম বাংলা সিরিজটা তোমার কেমন লাগছে সেটা অবশ্যই তুমি আমাকে জানাতে পারো। এপিসোড 2 টা পার্টিকুলারলি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটুখানি জানিও। আমি অপেক্ষায় আছি তোমার কমেন্টের। ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে তোমার সাথে এপিসোড 3 তে। আর এপিসোড 3 তে অন্য একটা টপিক নিয়ে আসবো। অন্য একটা গভর্নমেন্ট জব সম্পর্কে আমি আলাপ আলোচনা অবশ্যই করব। তোমার কোন সমস্ত জব সম্পর্কে জানতে তুমি ইচ্ছুক সেই জিনিসটা অবশ্যই তুমি কিন্তু কমেন্ট বক্সে জানতে একদম ভুলবে না। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওটায়। চলো আজকেরটা এই পর্যন্তই থাক। আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর যে এসএ কম্পিটিশন বাংলা যে ভিডিওটা চলছে, অবশ্যই এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটায়। বাই।